আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গাছ পড়ি, হ্যাঁ, এই অর্ধের হচ্ছে কিছু টপিক জানবো। তো শুরুতে হচ্ছে আমরা জেনে নিই গাছ পড়ি, হ্যাঁ, তার হচ্ছে বাসস্থান, তার খাদ্য, হ্যাঁ, এগুলো আমরা একটু পরিচিত হব। তো আমরা যদি বলি তার হচ্ছে সে বাসস্থানের দিক থেকে সে কি করে, নিচু হচ্ছে বসতি পছন্দ করে। সে তৃণভোজী, তারপর হচ্ছে চারণভূমি, হ্যাঁ, মাঠ, এসকল হচ্ছে বসতি সে পছন্দ করে। এখন দেখা যাচ্ছে যে সে তোমার হচ্ছে স্বাদুপানি বা হচ্ছে ম্যানগ্রোভ যে বনাঞ্চল রয়েছে, তো সে হচ্ছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে কম পছন্দ করে আর কি, বসতি স্থাপন করতে হচ্ছে অনাগ্রহী আর কি, কম দেখা যায় তাদেরকে ওই সকল এলাকায়। এবং তার যদি হচ্ছে আমি যদি হচ্ছে তার খাদ্য সম্পর্কে বলি, তো এগুলো হচ্ছে তৃণভোজী, হ্যাঁ। তো যেগুলো হচ্ছে ছোট আকারে ঘাস পড়ি, সেগুলো কি করবে, সেগুলো হচ্ছে তোমার কচি কাণ্ড, হ্যাঁ, মোটামুটি এগুলো খেয়ে থাকে। আর যেগুলো হচ্ছে তোমার তোমার হচ্ছে একটু প্রাপ্তবয়স্ক ঘাস পড়ি, সেগুলো লতা পাতা, হ্যাঁ, তারপর হচ্ছে মানে হচ্ছে শস্য, হ্যাঁ, এগুলো খেয়ে থাকে। তো এখন আমরা যেহেতু হচ্ছে আমরা তার বাসস্থান, হ্যাঁ, এবং হচ্ছে তার আমরা খাদ্য সম্পর্কে পরিচিতি হয়েছি। এখন আমরা এটা সম্পর্কে একটা বিষয় জানবো, লোকাস্ট আসলে কি। লোকাস্ট বলতে আমরা কি বুঝি, পঙ্গপালকে বুঝি। তো এখন পঙ্গপাল আসলে বিষয়টা কি। ঘাস ফড়িং এর মধ্যে একটা প্রজাতির নাম হচ্ছে পঙ্গপাল বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, যাকে আমরা বলি লোকাস্ট বলে থাকি, ঠিক আছে। কেন বলা হচ্ছে, কারণ ঘাস ফড়িং এর মধ্যে কিছু প্রজাতি আছে যেগুলো কি করে, মানে হচ্ছে অনেকগুলো একসাথ হয়ে, হ্যাঁ, জাগ বেঁধে তোমার হচ্ছে যেখানে ফসল ভালো হয়, হ্যাঁ, ওইখানে কি করে পুরো ফসলগুলোকে কি করে বা শস্যগুলোকে সাবার করে ফেলে, মানে খেয়ে ফেলে জাগ বেঁধে এসে, হ্যাঁ। তো গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে মোটামুটি এমনটা দেখা যায়। তো ওই প্রজাতিকে বলা হচ্ছে পঙ্গপাল। তাহলে পঙ্গপাল কি আমরা সেটা বুঝছি, বা লোকাস্ট কি, পরীক্ষাতে লোকাস্ট কি বলতে পারে, হ্যাঁ, এই জন্য ভাই এটা আলোচনা করে দিচ্ছি। তার ঘাস ফড়িং এর একটা প্রজাতি যেগুলো কি করে, অনেকগুলো ঘাস ফড়িং একত্রিত হয়ে, হ্যাঁ, তোমার হচ্ছে জাগ বেঁধে ফসল পুরো মানে জমির যে ফসলগুলো আছে, হ্যাঁ, সবগুলো কি করে সাবার করে ফেলে, মানে খেয়ে ফেলে। আর ওই প্রজাতিকে বলা হচ্ছে পঙ্গপাল, আচ্ছা, বা লোকাস্ট। আমরা লোকাস্টের বিষয়টা দেখি। লোকাস্ট মিন্স এ পঙ্গপাল। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার। এখন আমরা হচ্ছে বাহ্যিক গঠনটা দেখবো। তো দেখো, বাহ্যিক গঠন দেখার আগে ভাইয়া হচ্ছে একটা চিত্র লিখছি ঘাস ফড়িং এর মোটামুটি। তো আমরা চিত্র দিয়ে একটু খেয়াল করি ঘাস ফড়িং এর আসলে কি কি অংশ আছে। তো আমরা চিত্র আগে দেখি। দেখো, ঘাস ফড়িং হচ্ছে, এটা হচ্ছে কি তার মস্তকের পার্ট না, এটা তার মস্তকের পার্ট। এটা হচ্ছে তার হচ্ছে বক্ষের পার্ট। এটা হচ্ছে তার উদর, হ্যাঁ, উদর মানে হচ্ছে পেটের অংশটা আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন মস্তকের যে পার্টটা, মস্তকে কি কি অবস্থান করতেছে ঘাস ফড়িং, এটা আমরা একটু দেখি। যেহেতু হচ্ছে আমার টপিকটা হচ্ছে বাহ্যিক গঠন নিয়ে, তাহলে মস্তকের মধ্যে তুমি খেয়াল করো এক জোড়া অ্যান্টেনা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবং পুঞ্জাক্ষী থাকবে। তাহলে কি থাকতেছে, দেখো, অ্যান্টেনা, পুঞ্জাক্ষী থাকতেছে, ঠিক আছে কিনা। তারপর হচ্ছে তার থাকতেছে কি, থাকতেছে পালস থাকতেছে, এবং মস্তকে তোমার মুখভাঙ্গ থাকতেছে। এই যে তার মুখভাঙ্গ, হ্যাঁ, বা মুখছিদ্র, তো ঘাস ফড়িং এর যে মুখছিদ্র, এটা হচ্ছে তোমার নিচ, মানে হচ্ছে এটা সবসময় কি নিচের দিকে অবস্থান করে, যার কারণে এর মুখছিদ্রকে বলা হয় হাইপোগনেথাস বলা হয়। কি বলা হয়, হাইপোগনেথাস। কেন, কারণ হচ্ছে ঘাস ফড়িং এর মুখছিদ্রটা সবসময় নিচের দিকে অবস্থান করে, এজন্য। তাহলে ঘাস ফড়িং এর মুখছিদ্র কি বলবো আমরা, হাইপোগনেথাস। আচ্ছা, এখন আমরা মস্তকের হচ্ছে যে অংশটা, হ্যাঁ, এটাকে হচ্ছে দেখা যাচ্ছে 6টি অংশে ভাগ করা হয়। তো এক্ষেত্রে হচ্ছে তার সামনের যে, অর্থাৎ হচ্ছে মস্তকের যে পৃষ্ঠের যে অংশটা, এটাকে বলা হয় ভার্টেক্স। দুই পাশের অংশকে বলা হয় জানা, হ্যাঁ, এবং হচ্ছে যাকে আমরা হচ্ছে মোটামুটি কান বলে হচ্ছে আমাদের ক্ষেত্রে চিনি আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে তার মানে হচ্ছে কপালের অংশকে বলা হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টালের নিচে অবস্থান করে ক্লাইফিয়াস। বুঝছো কিনা। তাহলে কি কি থাকতেছে তার মাথার অংশে, পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে তার মানে হচ্ছে মাথার হচ্ছে খণ্ডকের অংশ নয়, হ্যাঁ, মোটামুটি এগুলো আসতে পারে। অ্যাপিক্রেনিয়াম বলা হয়ে থাকে। তো এদের মাথার অংশটাকে এখন আমরা তাহলে কি কি থাকতেছে একটু খেয়াল করো তো। ভার্টেক্স থাকতেছে, ভার্টেক্স, জানা থাকতেছে, হ্যাঁ, ফ্রন্টাল থাকতেছে, তারপর কি থাকতেছে,
ক্লাইফিয়াস, ক্লাইফিয়াস। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে থাকে, এই বিষয়গুলো আমরা জেনে রাখবো। হ্যাঁ, পরীক্ষাতে এমসিকিউতে আসার পসিবিলিটি অনেক বেশি। তো এখন আমরা আরেকটা টপিক সম্পর্কে তোমার হচ্ছে, যেহেতু হচ্ছে আমরা মাথার বিষয়টা হচ্ছে ক্লিয়ার করব। আচ্ছা, মাথার মধ্যে একটা বিষয় হচ্ছে কি, এদের হচ্ছে তিনটি ওসেলি থাকে। কয়টি থাকে? তিনটি ওসেলি। ওসেলি হচ্ছে আসলে লেন্সের মতো কাজ করে এবং হচ্ছে তোমার এটা হচ্ছে আলোর যে তীব্রতা, হ্যাঁ, এটা অনুধাবন করতে পারে। এটার মূলত কাজটা হচ্ছে এটা। তিনটি ওসেলি থাকে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এখন আমরা বক্ষতে আমরা হচ্ছে বক্ষ সম্পর্কে একটু পরিচিতি হই। বক্ষের হচ্ছে দেখা গেছে অগ্রবক্ষ, হ্যাঁ, মধ্যবক্ষ আছে তোমার, তারপর হচ্ছে তোমার বক্ষের মধ্যে আছে তোমার হ্যাঁ পশ্চাৎ বক্ষ। তো হচ্ছে আমরা হচ্ছে বক্ষের হচ্ছে কয়টা পার্ট? তিনটা পার্ট থাকে। এখন আমরা বক্ষের মধ্যে হচ্ছে তোমার আমরা জানবো হচ্ছে তোমার হচ্ছে কোনটা কোন পর্দা দ্বারা হচ্ছে গঠিত। বক্ষের মধ্যে অঙ্কীয় যে দেশটা আছে, হ্যাঁ, বা অঙ্কীয় যে পৃষ্ঠটা আছে, অঙ্কীয়, বক্ষের অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশটা হচ্ছে তোমার কেমন? অঙ্কীয় দেশটা হচ্ছে তোমার স্টার্নাম, স্টার্নাম নামক হচ্ছে পর্দা দ্বারা হচ্ছে আবৃত হচ্ছে, মনে রাখবে এটা। তারপর হচ্ছে তার হচ্ছে আমরা পৃষ্ঠদেশ, বক্ষের পৃষ্ঠ দেশটা হচ্ছে কেমন? বক্ষের আমরা পৃষ্ঠদেশ হচ্ছে তোমার কোন ধরনের পর্দা দ্বারা আবৃত, আমরা শুধু এগুলো শিখবো। এক্ষেত্রে হচ্ছে তার পৃষ্ঠদেশটা হচ্ছে কি দ্বারা আবৃত সেটা বলো তো দেখি। তার পৃষ্ঠদেশ হচ্ছে তোমার টার্গাম দ্বারা হচ্ছে আবৃত, টার্গাম নামক পর্দা দ্বারা। এখান থেকে মানে হচ্ছে এমসিকিউ গুলো আসে আর কি, তো এই জন্য হচ্ছে মোটামুটি এমসিকিউর ভিত্তিতে পড়াচ্ছি। তারপর হচ্ছে তার পার্শ্বদেশ, পার্শ্বদেশটা হচ্ছে কেমন? পার্শ্বদেশ হচ্ছে কোন পর্দা দ্বারা আবৃত থাকে বলো তো দেখি। সেটা হচ্ছে প্লিউরন, প্লিউরন পর্দা দ্বারা আবৃত থাকে। এগুলো আমরা মনে রাখবো, হ্যাঁ, কোনটা কোন পর্দা দ্বারা আবৃত হচ্ছে, ক্লিয়ার কি? এবং বক্ষ দেশে বা হচ্ছে বক্ষের যে অঞ্চলটা রয়েছে এখানে হচ্ছে দুই জোড়া স্পাইরাকল মানে শ্বাসরন্ধ্র থাকে, বুঝছো কিনা? আর বাকি যে 8 জোড়া শ্বাসরন্ধ্র সেটা উদর অবস্থান করছে। তাহলে টোটাল শ্বাসরন্ধ্র কতটি? 10, মানে হচ্ছে 10 জোড়া। টোটাল তো হচ্ছে টি বললে সেটা হচ্ছে কত? 20টি, আর এমনি কত? 10 জোড়া। আচ্ছা, তো 2 জোড়া বক্ষে, 8 জোড়া উদর অবস্থান করতেছে। এবং তুমি খেয়াল করো বক্ষের যে অঞ্চলটা রয়েছে এখানে হচ্ছে তোমার তার যে ডানা আছে, হ্যাঁ, ডানা তো হচ্ছে তার 2 জোড়া আছে। এক্ষেত্রে তার সামনের যে ডানা হচ্ছে 1 জোড়া ডানা, সেটা বলে অ্যালিট্রা বা হচ্ছে যাকে আমরা ট্যাগমিরা বলে থাকি আর কি। হ্যাঁ, তো এর যে সামনের ডানা, হ্যাঁ, সামনের ডানা, হ্যাঁ, এই ডানা এটাই পরীক্ষা আসে যে সামনের ডানা দুটো কি বলে? অ্যালিট্রা, অ্যালিট্রা বলে, আর না হলে কি বলে বলো তো? ট্যাগমিনা, ট্যাগমিনা। আমরা এটা পরিচিতি হই, হ্যাঁ, এটা মনে রাখবো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার এখান থেকে কি আসে? পা আসে। তো গাসপোডিং এর হচ্ছে পায়ের ক্ষেত্রে 3 জোড়া পা থাকে। তো এই পায়ের ক্ষেত্রে তোমার পাগুলোকে কি বলে? সার্টোরিয়াল পা, সার্টোরিয়াল, সার্টোরিয়াল পা। হ্যাঁ, দেখো, আচ্ছা, বিষয়টা আমরা একটু দেখি। সার্টোরিয়াল কেন বলা হচ্ছে বলো দেখি? এদের পা গুলো হচ্ছে সার্টোরিয়াল পা। আমরা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে তোমার এগুলো কি করে? পা গুলো হচ্ছে আসলে গাসপোডিং কি লাফ দিয়ে চলে না, লাফায় লাফায় হচ্ছে সামনের দিকে তো অগ্রসর হয় নাকি, এর জন্য একে বলা হচ্ছে সার্টোরিয়াল পা, গাসপোডিং এর পা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি হচ্ছে বক্ষ সম্পর্কে হচ্ছে বুঝলাম। এখন আমরা এর পরিচিতি হব তোমার হচ্ছে উদর নিয়ে। উদরে হচ্ছে তোমার কি থাকতেছে? উদরে হচ্ছে প্রথম 8টা যে খণ্ড, উদরে হচ্ছে খণ্ড মোট কতটি? 11টি। এর মধ্যে 8টা খণ্ডকে অবস্থান করতেছে তোমার 8 জোড়া শ্বসন রন্ধ্র মানে শ্বাসরন্ধ্র, হ্যাঁ, এবং হচ্ছে তোমার পেছনে অবস্থান করতেছে হচ্ছে তার পশ্চাৎ অংশ অবস্থান করতেছে তোমার সেখানে স্ত্রী গাসপোডিং হলে সেখানে অভিপোজিটর বা হচ্ছে স্ত্রী জননরন্ধ্র, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার এই পুরুষ গাসপোডিং হলে হচ্ছে পুরুষ জননরন্ধ্র বা হচ্ছে তোমার অ্যানান্সার কি বলে থাকি আমরা যেটাকে, তো এগুলো থাকতেছে তার পেছনের অংশে, বুঝছো কিনা? এ ছিল হচ্ছে তার হচ্ছে বাহ্যিক অংশ নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। এখন আমরা তার যে মুখপাঙ্গ থেকে হচ্ছে যে বিষয়টা আসে, আমরা হচ্ছে মুখপাঙ্গের একটু বিষয়টা ডিপলি আলোচনা করব। আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় বলিনি, গাসপোডিং এর যে বহি আবরণটা আছে, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার কি থাকে বলো তো দেখি। এখানে হচ্ছে তোমার হাইপোডার্মিস থেকে হচ্ছে এক প্রকার
পদার্থ নিঃসৃত হয়, ওই পদার্থটা কি করে, স্ক্লেরাইড গঠন করে, বাইরে যে আবরণ সেখানে স্ক্লেরাইড গঠন করে। স্ক্লেরাইড গুলো পরস্পরের সাথে তোমার হচ্ছে সূচার নামক হচ্ছে একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে, বুঝছো কিনা? তো এই সূচা নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকার কারণে হচ্ছে ঘাসফড়িং তার দেহ অংশকে, হ্যাঁ, বা হচ্ছে তার উপাঙ্গগুলোকে সহজে নাড়াচড়া করতে পারতেছে। তাহলে কি থাকে, সূচা তোমার স্ক্লেরাইড থাকে, স্ক্লেরাইড থাকে, এবং সেটা হচ্ছে কিসের ইয়া থেকে, মানে হচ্ছে কোন অংশ থেকে নির্গত হলে সেটা তৈরি হচ্ছে, হাইপোডার্মিস থেকে, ডার্মিস অংশ থেকে হচ্ছে এক প্রকার হচ্ছে পদার্থ নিঃসৃত হয়, এবং সেখান থেকে স্ক্লেরাইডের সৃষ্টি হচ্ছে। স্ক্লেরাইড গুলো হচ্ছে সূচার, হ্যাঁ, সূচার নাম হচ্ছে ঝিল্লি দ্বারা, পাতলা ঝিল্লি দ্বারা হচ্ছে কি পরস্পরের সাথে যুক্ত হয়ে বা আবরণ সৃষ্টি করতেছে, এবং এর ফলে হচ্ছে মূলত কি করতেছে, এর উপাঙ্গগুলো কি করতেছে, সহজে নাড়াচড়া করতে পারতেছে, বুঝছো কিনা? বা দেহের যে অংশটা সে সহজে সংকোচন প্রসারণ মোটামুটি ঘটাচ্ছে। আমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে একটু বাকি ছিল, আচ্ছা বলে দিলাম। এখন হচ্ছে আমরা আলোচনা করব, যেহেতু হচ্ছে আমরা মুখের বিষয়টা হচ্ছে একটু ডিপলি আলোচনা করব, তার মুখোপাঙ্গের মধ্যে মুখোপাঙ্গ, আচ্ছা মুখোপাঙ্গ আছে। এখন এখানে রয়েছে প্রথমে হচ্ছে তার ল্যাব্রাম রয়েছে। ল্যাব্রাম হচ্ছে কি, ঘাসফড়িং এর হচ্ছে উপরের যে চোয়াল, হ্যাঁ, বা হচ্ছে উপরের ওষ্ঠ্যকবল হচ্ছে ল্যাব্রাম, হ্যাঁ, যার মাধ্যমে হচ্ছে ঘাসফড়িং কি করে, খাবারটাকে গ্রহণ করে নেয়, বুঝছো কিনা? আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখন একটা বিষয় পরিচিত হব, সেটা হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলে কি থাকবে, ম্যান্ডিবল হচ্ছে তোমার চোয়াল, সেখানে হচ্ছে দাঁত অবস্থান করতেছে, কালো বর্ণের দাঁত থাকে, হ্যাঁ, এটা। তারপর হচ্ছে আমরা কি অবস্থান করব, দেখো তার মুখের অংশের মধ্যে থাকতেছে ম্যাক্সিলা। ম্যাক্সিলাতে আমরা একটু পরিচিতি হই। ম্যাক্সিলা কি করতেছে, ম্যাক্সিলা হচ্ছে আমরা ম্যাক্সিলার এই অংশটাকে আমরা মোটামুটি হচ্ছে তোমার 5টা অংশে ভাগ করব ম্যাক্সিলাকে, হ্যাঁ। কারণ আচ্ছা, আমরা যেটা হচ্ছে ম্যাক্সিলা হচ্ছে, আমরা চিত্রটা একটু দেখি, ম্যাক্সিলার চিত্রটা দেখি, কারণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি পরীক্ষাতে আসার মতো। দেখো ম্যাক্সিলা হচ্ছে, আমরা একটু চিত্রটা দেখি বই থেকে, দেখো চিত্রটা ভাই আগে লিখি, বই থেকে চিত্রটা লিখি, দেখো তারপর বুঝাচ্ছি। দেখো আচ্ছা, এই অংশটাকে কি বলা হচ্ছে, দেখো এই অংশটাকে বলা হচ্ছে কার্ডো, এটাকে বলা হচ্ছে স্ট্রাইপস, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্সিলারি ভালভ, বুঝছো কি? এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার হচ্ছে গ্যালিয়া। এটা কি, এটা হচ্ছে তোমার গ্যালিয়া, আর এটা হচ্ছে ল্যাসেনিয়া। আচ্ছা, এই হচ্ছে অংশগুলা। তো এখান থেকে আমরা কি মনে রাখবো, এটাকে 5টা অংশে ভাগ করা হচ্ছে তোমার ম্যাক্সিলাকে, 5টা খণ্ডে, এবং এর মধ্যে হচ্ছে ম্যাক্সিলারি পালস যেটা, সেটাকে আবার 5টি খণ্ডে ভাগ করা হচ্ছে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার যে ম্যাক্সিলারি পালস আছে, এই ম্যাক্সিলারি পালস দিয়ে সে কি করে, ম্যাক্সিলারি পালস দিয়ে তার কাজ হচ্ছে অ্যান্টেনা, এবং হচ্ছে তার পায়ের মধ্যে হচ্ছে কোনো ময়লা থাকলে সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছে, এগুলো হচ্ছে কাজ হচ্ছে এটা। এছাড়া মোটামুটি এগুলো খাবার গ্রহণ হচ্ছে মোটামুটি হেল্প করে, বুঝছো কিনা? আমরা বই থেকে হচ্ছে কাজগুলো দেখে নিব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে কি আলোচনা করব, আমরা আলোচনা করব হচ্ছে ল্যাবিয়াম নিয়ে, হ্যাঁ। ল্যাবিয়ামকে বলা হয় দ্বিতীয় হচ্ছে তোমার দ্বিতীয় হচ্ছে কি বলা হয়, এটা বলা হচ্ছে দেখি ম্যাক্সিলা, ল্যাবিয়াম একে বলা হয় দ্বিতীয় ম্যাক্সিলা। আমরা এটা শুধু জেনে রাখবো, এটা কি বলা হয়, দ্বিতীয় ম্যাক্সিলা। এখান থেকে আসে ল্যাবিয়ামের হচ্ছে আর কতগুলো অংশ আছে, দেখো যদি দেখাই বিষয়টা একটু খেয়াল করো। এখানে দেখো হচ্ছে সাবমেন্টাম, এটা হচ্ছে ম্যান্টাম, এটা এগুলো হচ্ছে কি লিগুলি হচ্ছে নরমশীল, হ্যাঁ, এগুলো হচ্ছে কি লিগুলি, এগুলো হচ্ছে লিগুলি। আর এখানে হচ্ছে সাবমেন্টাম, এটা হচ্ছে ম্যান্টাম, হ্যাঁ, এটা হচ্ছে আমরা মনে রাখবো, বুঝছো কিনা বিষয়টা? তো এর ছিল হচ্ছে আলোচনা, এবং এখানে থাকে হচ্ছে হাইপোফ্যারিংস কি উপজিহ্বা, যার মাধ্যমে হচ্ছে ঘাসফড়িং কি করে, লালা রসকে তার খাবারের সাথে মিশিয়ে খাবারকে পিচ্ছিল করে গলদকরণে সাহায্য করতেছে। ক্লিয়ার কি বিষয়টা? আচ্ছা, তো যেহেতু হচ্ছে আমরা তার উপপাঙ্গ সম্পর্কে হচ্ছে মোটামুটি পরিচিত হলাম, এখন আমরা আলোচনা করব তার হচ্ছে পুরুষ ঘাসফড়িং, তারপর হচ্ছে স্ত্রী ঘাসফড়িং নিয়ে।
তা আমরা হচ্ছে লোকাস নিয়ে আলোচনা করছি, আমরা বাহ্যিক গঠন নিয়ে বলছি তার, হ্যাঁ, এবং যে তার বিভিন্ন যে উপাঙ্গগুলো আছে, হ্যাঁ, মুখোপাঙ্গ, যে উপাঙ্গগুলো আছে এর মধ্যে সেগুলো আমরা আলোচনা করছি। তো এগুলো থেকে হচ্ছে মোটামুটি এমসিকিউর জন্য আসে। এটা হচ্ছে কি মানে হচ্ছে এখান থেকে এমসিকিউ আসবে, বর্ণনামূলক কোনো কোশ্চেনে আসবে না। আসতে পারে কি লোকাস্ট কি, হ্যাঁ, এটা আসতে পারে ক নাম্বার কোশ্চেনে। আচ্ছা, এখন আমরা পুরুষ ঘাস পরিং এবং স্ত্রী ঘাস পরিং মধ্যে একটা পার্থক্য দেখব। ওইটাই কিন্তু হচ্ছে এমসিকিউ আকারে আসে। পুরুষ ঘাস পরিং হচ্ছে তোমার, আচ্ছা, পুরুষ হচ্ছে ঘাস পরিং এবং স্ত্রী হচ্ছে ঘাস পরিং। এখন পুরুষ ঘাস পরিং স্ত্রী ঘাস পরিং এর মধ্যে পার্থক্য কি? পুরুষ ঘাস পরিং হচ্ছে আকারে ছোট, বুঝছো কিনা, আর স্ত্রী ঘাস পরিংটা হচ্ছে আকারে বড়। আকারে এটা কেমন ছোট, আর এটা কেমন আকারে বড়। আচ্ছা, পুরুষ ঘাস পরিং এর মধ্যে তোমার এর যে পুরুষ হচ্ছে যে জননরন্ধ্র থাকবে, হ্যাঁ, তো পুং জননরন্ধ্র যেটা থাকবে এটা অবস্থান করতেছে কোথায়? এটা অবস্থান করে তোমার হচ্ছে 9 নাম্বার হচ্ছে যে খণ্ডক আছে ওই খণ্ডকে। আর এটা অবস্থান করবে কোথায়? স্ত্রী জননরন্ধ্র, সেটা 8 ও 9ম খণ্ডকে, বুঝছো কিনা? আর এখানে অ্যানাল সার্কি থাকে না পুরুষ ঘাস পরিং এ, সেটা অ্যানাল সার্কি থাকতেছে কোথায় বলতো দেখি, সেটা 10 নম্বর খণ্ডকে, 10তম, হ্যাঁ। আর এখানে হচ্ছে কত 9তম হচ্ছে খণ্ডকে, সেটা স্ত্রী ঘাস পরিং কি থাকে? ওভিপজিটর, সেটা কত নম্বর খণ্ডকে থাকে বলো তো দেখি? 9 নম্বর খণ্ডকে, 9তম খণ্ডক। তো পরীক্ষাটা আসলে হচ্ছে এখান থেকে পরীক্ষা আসতে পারে কেমন, যে স্ত্রী হচ্ছে ঘাস পরিং হচ্ছে কি কত নম্বর হচ্ছে খণ্ডকে অভিপজিটে থাকতে পারে, হ্যাঁ, এভাবে আসতে পারে, বা নিচের কোনটি সঠিক এখান থেকে ইনফরমেশনগুলোর মধ্যে, হ্যাঁ, মোটামুটি এমসিকিউ আসে এখান থেকে। আচ্ছা, এখন আসো সিকিউর জন্য হচ্ছে প্রশ্ন এখান থেকে আসে যে পৌষ্টিকতন্ত্র হচ্ছে এবং তার পরিপাক্রিয়া, হ্যাঁ, মোটামুটি এটা আসতে দেখা যায়। তা আমরা এর হচ্ছে পৌষ্টিকতন্ত্র এবং হচ্ছে পরিপাক্রিয়াটা হচ্ছে আমরা জানবো। দেখো আমরা হচ্ছে আগে কি চিত্রটা লিখি। আচ্ছা, এখানে এটা কি অন্ননালী আসতেছে, হ্যাঁ, এটা অন্ননালীর পর হচ্ছে মোচাকৃতির, এটা কি? এটা হচ্ছে ক্রপ, হ্যাঁ। তারপর হচ্ছে সেখানে হচ্ছে এরপর হচ্ছে গিজার অবস্থান করতেছে, এখান থেকে হচ্ছে অনেকগুলো হচ্ছে তোমার নালী বের হবে। তারপর হচ্ছে অবস্থান করতেছে সেখানে ইলিয়াম অবস্থা করতেছে, ইলিয়াম। আচ্ছা, এ হচ্ছে মোটামুটি একটা চিত্র। এখানে হচ্ছে কি থাকে? লালার গ্রন্থি থাকে, বুঝছো? আচ্ছা, দেখতেছো? আচ্ছা, তো খেয়াল করো তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। এখন পৌষ্টিকতন্ত্রের তিনটা অংশ, একটা হচ্ছে স্টোমোডিয়াম, মেসেন্টেরন অংশ আছে, আর একটা হচ্ছে কি প্রোক্টোডিয়াম। তো স্টোমোডিয়াম তো অগ্র মানে হচ্ছে সামনের যে অংশটা, হ্যাঁ, পশ্চাৎ অংশ হচ্ছে কি সেটা প্রোক্টোডিয়াম, এবং মেসেন্টের হচ্ছে মধ্য অংশ। আচ্ছা, এখন স্টোমোডিয়াম অংশে কি কি অবস্থান করতেছে আমরা হচ্ছে আগে দেখি। আচ্ছা, তাহলে হচ্ছে পৌষ্টিকতন্ত্রের কয়টি অংশ? আমরা আগে লিখি পৌষ্টিকতন্ত্র। আচ্ছা, এখানে হচ্ছে পৌষ্টিকতন্ত্র হচ্ছে এটা। আচ্ছা, পৌষ্টিকতন্ত্র কি থাকতেছে? স্টোমোডিয়াম। এখন স্টোমোডিয়াম এই অংশটা হচ্ছে এক্টোরাম থেকে সৃষ্ট, হ্যাঁ, আমরা এটা মনে রাখবো। এখন স্টোমোডিয়ামের অংশে কি কি থাকতেছে দেখো, অন্ননালী। এই অংশটা কি? এটাকে বলা হচ্ছে অন্ননালী। আচ্ছা, আমরা হচ্ছে আগে চিত্রের মধ্যে চিহ্নিত করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে অন্ননালী। আচ্ছা, তারপর এগুলো হচ্ছে লালা গ্রন্থি। তারপর এটা হচ্ছে কি ক্রপ, এই অংশটা হচ্ছে গিজার,
এগুলো হচ্ছে হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা বলি। তারপর হচ্ছে এগুলোর নাম কি বলো তো দেখি, এগুলোকে বলা হচ্ছে তোমার মালফিজিয়ান নালিকা, নালিকা। তারপর হচ্ছে তোমার হচ্ছে এটা ইলিয়াম, এটা হচ্ছে তোমার হচ্ছে রেক্টাস, হ্যাঁ ইলিয়াম হচ্ছে। তারপর হচ্ছে আরেকটা বিষয় কি দেখো, এরপর অংশটা হচ্ছে কোলন, হ্যাঁ। আর এটা হচ্ছে মলাশয়, মলাশয়। আচ্ছা, এ হচ্ছে আলোচনা আর কি। দেখো তাহলে আমরা হচ্ছে যখন মানে হচ্ছে ঘাসফড়িং যখন খাবারটা খাবে তখন হচ্ছে অন্ননালী দিয়ে খাবারটা আসবে, আসার পর সেটা কোথায় যাবে, আসার পর সেটা হচ্ছে ক্রপে আসবে। ক্রপে আসলে কি হয়, ক্রপ সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করব। ক্রপে আসলে কি হবে বলো তো দেখি। ক্রপে আসলে তোমার যে লালা গ্রন্থি থেকে আছে না, লালা গ্রন্থি থেকে লালারস ক্ষরণ হয়, অর্থাৎ পরিপাকের লালারস দ্বারা পরিপাকের হচ্ছে সূচনা ঘটে হচ্ছে ক্রপে অংশে, হ্যাঁ বুঝছো কিনা। আচ্ছা, এবং গিজার অংশে হচ্ছে দাঁত থাকে, এখানে হচ্ছে করতের মতো দাঁত থাকে, এবং হচ্ছে এই অংশে খাদ্যের পরিপাক হয় না। গিজারে কি খাদ্যের পরিপাক হয় না, গিজারে খাদ্য হচ্ছে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, হ্যাঁ ছোট ছোট টুকরা পরিণত করা হয়। তাহলে এই ইনফরমেশনটা মনে রাখবো। এবং হ্যাপাটিক যে সিকা আছে, এই হ্যাপাটিক সিকা হচ্ছে 6 জোড়া হ্যাপাটিক সিকা থাকে, এখান থেকে বিভিন্ন রস গঠিত হচ্ছে। রসের মধ্যে তোমার অ্যামাইলেজ জাতীয় এনজাইম থাকতে পারে, হ্যাঁ তারপর হচ্ছে তোমার প্রোটিওলাইটিক এনজাইম বা হচ্ছে লিপিড জাতীয় এনজাইম থাকতে পারে, এটা মনে রাখবো। এখন আমার কথা হচ্ছে তোমার যে লালারস, লালা গ্রন্থি থেকে লালারস গঠিত হচ্ছে, ওই লালারস হচ্ছে 3 ধরনের এনজাইম থাকে। পরীক্ষাতে এটা আসে যে লালারসের মধ্যে যে 3 ধরনের এনজাইম থাকে, সেই 3 ধরনের এনজাইমগুলো কি বুঝতেছো কিনা। তো সে 3 ধরনের এনজাইম আমি লিখে দিচ্ছি। তোমার হচ্ছে 3 ধরনের এনজাইম থাকতেছে লালারসের মধ্যে, অ্যামাইলেস, অ্যামাইলেস, হ্যাঁ অ্যামাইলেস। তারপর হচ্ছে তোমার কি থাকতেছে এক্ষেত্রে, সেলুলেস, সেলুলেস, কাইটিনেস, কাইটিনেস, এই এনজাইমগুলো থাকে, বুঝছো। পরীক্ষাতে আসলে যেন আমরা দিতে পারি, যে পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে তোমার লালার রসে মানে ঘাসফড়িং এর লালার রসে অবস্থিত এনজাইম নয়, তাহলে আরেকটা দিবে, তাহলে ওটা আনসার না, হ্যাঁ বুঝছো কিনা। আচ্ছা, তারপর হচ্ছে যখন হচ্ছে এখান থেকে হচ্ছে বিভিন্ন এনজাইম গঠিত হয়ে মোটামুটি খাদ্যের পরিপাক হচ্ছে। তারপর হচ্ছে তাহলে এই যে তোমার অন্ননালী থেকে গিজার পর্যন্ত, হ্যাঁ এই অংশটাকে এগুলো অবস্থান করতে স্টোমোরিয়াম। তাহলে অন্ননালী থেকে গিজার পর্যন্ত, অর্থাৎ এখানে অন্ননালী আছে, লালা গ্রন্থি আছে, ক্রপ আছে, গিজার, এই অংশগুলো হচ্ছে এখানে অবস্থান করতেছে স্টোমোরিয়াম অংশে। এখন স্টোমোরিয়ামটা হচ্ছে তোমার কাইটিন দ্বারা হচ্ছে গঠিত হচ্ছে, বুঝতেছো কিনা। স্টোমোরিয়াম হচ্ছে অংশটা হচ্ছে কি দ্বারা গঠিত হয় বলো তো দেখি, কি দ্বারা, পদ্ম দ্বারা বা আবরণ দ্বারা গঠিত হচ্ছে বলো, কাইটিন দ্বারা হচ্ছে গঠিত হচ্ছে। আচ্ছা, তা এটা এখান থেকে আনসার কি আসে, এটা হচ্ছে কাইটিন দ্বারা হচ্ছে আবৃত, কাইটিন, বুঝতেছো কিনা। তাহলে এখানে অন্ননালী থাকতেছে, ক্রপ থাকতেছে, হ্যাঁ গিজার থাকতেছে, ক্রপ আর গিজার, গিজার। আচ্ছা, এ ছিল হচ্ছে তোমার হচ্ছে স্টোমোরিয়ামের অংশ। তারপর হচ্ছে এখন দেখো পরবর্তী যে অংশটা, এই যে গিজার, হ্যাঁ গিজার থেকে হচ্ছে তোমার গিজার, এবং এটা তো হচ্ছে তোমার হচ্ছে কি বলতাম মেসেন্টেরন অংশ আর এই অংশটা হচ্ছে মোটামুটি হচ্ছে গিজার থেকে মেসেন্টেরন অংশে, এটা হচ্ছে মূলত মেসেন্টেরন অংশ, মেসেন্টেরন। এই যে গিজার থেকে মেসেন্টেরনের মধ্যবর্তী অংশে কি থাকে, হ্যাপাটিক সিকা। হ্যাপাটিক সিকা কত জোড়া থাকে, 6 জোড়া। পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট এটা, যে ঘাসফড়িং এর হ্যাপাটিক সিকার সংখ্যা কত, 6 জোড়া। সেখান থেকে বিভিন্ন রস গঠিত হয়, হ্যাঁ যে রসের মধ্যে অ্যামাইনোলাইটিক হচ্ছে এনজাইম থাকতে পারে, প্রোটিওলাইটিক এনজাইম, বিভিন্ন রস গঠিত হয়, এগুলো মনে রাখবো। তারপর হচ্ছে কি মেসেন্টেরন, মেসেন্টেরন হচ্ছে একটি মধ্যবর্তী অংশ, এবং মধ্যবর্তী অংশে এটা কি দ্বারা গঠিত, এটা ফেরিট্রফিক নামক হচ্ছে পদ্ম দ্বারা হচ্ছে আবৃত, হ্যাঁ ফেরিট্রফিক নামক পদ্ম দ্বারা আবৃত। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরবর্তী অংশ দেখো, মালফিজিয়ান নালিকা কোথায় অবস্থান করতেছে বলো তো দেখি। মালফিজিয়ান নালিকা হচ্ছে তোমার পরীক্ষা আসতে পারে যে মালফিজিয়ান নালিকা অবস্থান কোথায়, যে সেটা হচ্ছে মেসেন্টেরন এবং ইলিয়ামের মাঝে, মেসেন্টেরন এবং ইলিয়ামের মাঝে, বুঝতেছো কিনা। তাহলে এখান যেহেতু মেসেন্টেরন অংশ শেষ, এখন মেসেন্টেরন থেকে ইলিয়ামের মাঝে হচ্ছে মালফিজিয়ান নালিকা। 100টারও বেশি মালফিজিয়ান নালিকা থাকে এক্ষেত্রে, এগুলো হচ্ছে হলুদ বর্ণের নালিকা, হ্যাঁ। আচ্ছা, এখানে ব্রাশ বর্ডার বা বিভিন্ন পদার্থ, ব্রাশ বর্ডার থাকতে পারে, এছাড়া মাইক্রোবিলিয়া থাকে, এগুলো মোটামুটি খাবারকে শোষণে হেল্প করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি করতেছে, তারপরে ইলিয়াম, তারপরে হচ্ছে কোলন, হ্যাঁ মলাশয়, এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত কিসের, এটা হচ্ছে তোমার প্রোক্টোরিয়াম, যাকে আমরা বলি পশ্চাৎ হচ্ছে পৌষ্টিক নালী, হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি প্রোক্টোরিয়াম।
তাহলে প্রক্টোরিয়ামের অংশ কি কি? প্রক্টোরিয়ামের অংশ হচ্ছে প্রক্টোরিয়াম। প্রক্টোরিয়াম হচ্ছে তোমার কিউটিকল দ্বারা হচ্ছে গঠিত, কিউটিকল আবরণ দ্বারা আবৃত, কিউটিকল আবরণ দ্বারা, এবং সেখানে থাকতেছে হচ্ছে ইলিয়াম, কোলন, মলাশয়, হ্যাঁ, এগুলো অবস্থান করতেছে। তাহলে আমরা পরীক্ষা যদি আসে যে নিচের কোনটি স্টোমোডিয়ামের অংশ নয়, যদি পরীক্ষা ওরা ইলিয়াম দেয়, তাহলে কি आंसर কি ইলিয়াম হবে? ইলিয়াম হবে না, মানে হচ্ছে आंसर ইলিয়াম হবে, কিন্তু ইলিয়াম কিন্তু স্টোমোডিয়ামের অংশ নয় আর কি, বুঝছো কিনা? আচ্ছা, তো আমরা হচ্ছে কোনটা কার অংশ এগুলো মনে রাখবো, এবং কোনটা কি দ্বারা গঠিত হচ্ছে, হ্যাঁ, এবং হচ্ছে তোমার লালারসে কোন ধরনের এনজাইম থেকে এটা মনে রাখবো, হ্যাঁ, মোটামুটি এগুলো বললে ইনশাআল্লাহ তোমার পরিপাক সম্পর্কে হচ্ছে একটা ভালো কনসেপচুয়াল একটা ধারণা হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে এমসিকিউ আসে, এবং এটা কিন্তু তোমার হচ্ছে বর্ণনামূলক আসতে পারে, তো আমরা চিত্র সহ শিখে রাখার ট্রাই করব, বুঝছো কিনা? আচ্ছা, এখন আমরা হচ্ছে তার হচ্ছে রক্ত সংবন্ধনটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখো গাসপারিং এর হচ্ছে রক্ত সংবন্ধনের হচ্ছে আমরা দেখি যে গাসপারিং এর তোমার হচ্ছে হিমোসিল, হ্যাঁ, রক্ত সংবন্ধন, রক্ত সংবহন তন্ত্র। তো গাসপারিং হচ্ছে রক্ত সংবন্ধনটা হচ্ছে কয়েকটা অংশ দেখি, এই তিনটা অংশ নিয়ে গঠিত হচ্ছে, হিমোসিল বা মিক্সোসিল বলে, হিমোসিল। এই হিমোসিল অংশটা হচ্ছে তিনটে হচ্ছে, আবার হচ্ছে সাইনাসে বিভক্ত হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে ফেরি নিউরাল সাইনাস। আচ্ছা, প্রথমত আমরা ফেরি কার্ডিয়াল সাইনাস লিখি, ফেরি কার্ডিয়াল বা হচ্ছে ডরসাল সাইনাস বলে, ফেরি কার্ডিয়াল, হ্যাঁ, সাইনাস। তারপর হচ্ছে ফেরি ভিসেরাল সাইনাস, ভিসেরাল সাইনাস, হ্যাঁ, ভিসেরাল সাইনাস। তার ফেরি নিউরাল সাইনাস, নিউরাল সাইনাস। আচ্ছা, তো ফেরি কার্ডিয়াল সাইনাস মানে যেখানে হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান, ফেরি ভিসেরাল সাইনাস মানে কি যেখানে পৌষ্টিক নালীর অবস্থান, ফেরি নিউরাল সাইনাস মানে কি যেখানে স্নায়ুরজ্জুর অবস্থান, যাকে বলা স্টার্নাল সাইনাস বলা হয়, ঠিক আছে কিনা? আচ্ছা, তো আমরা হিমোসিল সম্পর্কে বুঝলাম। এখন আমরা হচ্ছে এখান থেকে হিমোলিম, গাসপারিং এর রক্ত কি? গাসপারিং এর রক্ত হচ্ছে হিমোলিম, এবং গাসপারিং এর রক্তের কণিকার নাম কি? গাসপারিং এর রক্তের কণিকার নাম হচ্ছে হিমোসাইট, বুঝছো কিনা? আচ্ছা, এখন গাসপারিং এর রক্তের হচ্ছে হিমোলিম্পের মধ্যে কি থাকে না, তোমার হচ্ছে হিমোগ্লোবিন থাকে না, অর্থাৎ শ্বাসসঞ্চয় পদার্থ থাকে না, বুঝতেছো কিনা? আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে গাসপারিং তা হচ্ছে সেটা হচ্ছে বর্ণহীন, সেটা কি না, সেখানে হচ্ছে তোমার হচ্ছে রক্তর বর্ণ কি লাল না, লাল থাকলে হিমোগ্লোবিন থাকতো, যেহেতু হিমোগ্লোবিন নাই অর্থাৎ সেটা শ্বাসসঞ্চয়কে হেল্প করতেছে না। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে কি হৃদযন্ত্র। এখন আচ্ছা, এখানে আমরা বলি হিমোলিম্পের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে হিমোসাইট নামক হচ্ছে কণিকা থাকে, কণিকাগুলো হচ্ছে তোমার প্রো হিমোসাইট হতে পারে, ট্রানজিশনাল হিমোসাইট হতে পারে, ঠিক আছে কিনা? এবং হচ্ছে তোমার বৃহৎ হিমোসাইট হতে পারে, এগুলো আমরা মনে রাখবো। এখন তাহলে তিন ধরনের কণিকা থাকতে পারে, এটা মনে রাখলাম। এখন আসো আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করবো। হৃৎপিণ্ড আসলে গাসপারিং এর হৃদযন্ত্রকে আমরা কিন্তু ভুলো হৃৎপিণ্ড বলতে পারবো না, কারণ হচ্ছে কি, মানে হচ্ছে তোমার গাসপারিং এর যে হৃদযন্ত্র, এটা হচ্ছে হৃৎপিণ্ড বলা যাবে না। তার মেইন কারণ হচ্ছে গাসপারিং এর যে হৃদযন্ত্র তা হৃৎপেশি দ্বারা গঠিত না, হৃৎপেশি নাই, হ্যাঁ, এবং হচ্ছে এটা হচ্ছে নালীর মতো, এটা পিণ্ডের মতো না, এজন্য আমরা এটাকে হৃদযন্ত্রই বলতে হবে, হৃৎপিণ্ড বলা যাবে না। এটা হচ্ছে প্রথম কাহিনী। আর সেকেন্ড হচ্ছে কথাবার্তা বলি, সেকেন্ডে হচ্ছে গাসপারিং এর হৃৎপিণ্ডকে বলা হয় নিউরোজেনিক হার্ট। কেন বলা হচ্ছে বলো তো দেখি, মানে হৃদযন্ত্র কেন হচ্ছে নিউরোজেনিক হার্ট বলা? এর প্রধান কারণ হচ্ছে এটাতে যেহেতু হচ্ছে তোমার কি থাকে না, হৃৎপেশি থাকতেছে না। আচ্ছা, এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের হচ্ছে যে হৃৎপিণ্ড আছে, হ্যাঁ, এটা তো হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার হচ্ছে সেখানে পেসমেকার থাকতেছে, যেখান থেকে তোমার হৃদবিভবের সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, যার কারণে হচ্ছে সংকোচন প্রসারণটা হচ্ছে সৃষ্টি হচ্ছে। কিন্তু গাসপারিং এর হৃদবিভব সৃষ্টি হয়, কিন্তু সেখানে পেসমেকার থাকতেছে না, সেখানে হচ্ছে বিষয়টা কাজ করে গ্যাংলিয়ন থেকে হচ্ছে হৃদবিভবের সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার কিনা বিষয়টা? বা স্নায়ু গ্রন্থি বলতে পারি, মানে হৃদযন্ত্রের কাছাকাছি একটা গ্যাংলিয়ন থাকে, বা হচ্ছে স্নায়ু গ্রন্থি বলা হয় যাকে, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে মোটামুটি হৃদবিভবের সৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা গাসপারিং এর হৃদযন্ত্রকে নিউরোজেনিক হার্টও বলি, হ্যাঁ, বুঝছো কিনা? ক্লিয়ার? তাহলে পরীক্ষা আসতে পারে গাসপারিং এর হৃদপিণ্ডকে কেন নিউরোজেনিক হার্ট বলা হয়, এভাবে আসতে পারে, বা এমসিকিউতে আসতে পারে, বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে হার্ট বিষয়টা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা হার্টের হচ্ছে বিষয়টা আমরা একটু বুঝবো। হার্টের মধ্যে হচ্ছে তোমার 7টা প্রকোষ্ঠ থাকে, হ্যাঁ, সেখানে হচ্ছে অ্যালারি পেশি থাকবে, তো 7টা প্রকোষ্ঠ অবশ্যই সেখানে তোমার হচ্ছে সেখানে অস্টিয়া নামক হচ্ছে ছিদ্র থাকবে, তো হচ্ছে তোমার 7 জোড়া হচ্ছে অস্টিয়া নামক ছিদ্র থাকবে। তারপর অ্যালারি পেশি থাকার কারণে হচ্ছে গাসপারিং এর হৃদপিণ্ড মানে হচ্ছে প্রকোষ্ঠগুলো কি সংকুচিত প্রসারিত হতে পারতেছে আর কি, অ্যালারি পেশি থাকার কারণে। বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন
গ্যাসপিডিং আসলে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবন্ধনটা কিভাবে হচ্ছে, বা হৃৎপিণ্ডের যে রক্তের যে পরিবহনের বিষয়টা, হ্যাঁ, তার সার্কুলেশন সিস্টেমটা কিভাবে হচ্ছে রক্তের, সেটা আমরা একটু দেখি। তোমার প্রথমত হচ্ছে আমরা জানি হচ্ছে এটা হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। আচ্ছা, গ্যাসপিডিং হচ্ছে হৃৎপিণ্ড বলতে হচ্ছে হৃদযন্ত্র বলি আমরা, হ্যাঁ। আচ্ছা, বা এটাকে আমরা হৃদযন্ত্রই ধরি। গ্যাসপিডিং এটা হচ্ছে হৃদযন্ত্র। তো হৃদযন্ত্র, তো হৃদযন্ত্র যখন সংকুচিত হবে তখন ব্লাডটা কোথায় যাবে বলতো? আচ্ছা, হৃদযন্ত্র যখন সংকুচিত হচ্ছে, হ্যাঁ, সংকুচিত হচ্ছে। তো হৃদযন্ত্র হচ্ছে যখন সংকুচিত হয় তখন হচ্ছে ব্লাডটা হচ্ছে তোমার সম্মুখ অ্যাওর্টা দিয়ে, হ্যাঁ, সম্মুখ অ্যাওর্টা দিয়ে কোথায় যাবে? সেটা যাবে তোমার মস্তিষ্কের, তোমার কোথায় সাইনাসে যাবে, মস্তিষ্কে সাইনাস। তারপর সেটা কোথায় যাবে? কোথায় যাবে? ভিসেরাল সাইনাসে যাবে, নিউরাল যাবে, হ্যাঁ, নিউরাল সাইনাস। তো সেখান থেকে ব্লাডটা হচ্ছে কোথায় যাবে? সেখান থেকে ব্লাডটা হচ্ছে যাবে ভিসেরাল সাইনাস। আচ্ছা দেখো, দেখো এখন হচ্ছে কি ভিসেরাল সাইনাস। তারপর হচ্ছে ব্লাডটা কোথায় যাবে? কার্ডিয়াল সাইনাস, যেখানে হৃৎপিণ্ড থাকতেছে, কার্ডিয়াল সাইনাস। আচ্ছা, তারপর তো যখন ব্লাডটা আসবে তখন তো কি হৃদযন্ত্রটা আবার প্রসারিত হয়ে যাবে, হ্যাঁ। তাহলে হৃদযন্ত্র প্রসারিত হচ্ছে, তারপর হচ্ছে আবার হৃদযন্ত্র সংকুচিত হচ্ছে, এই বিষয়টা করতেছে। তাহলে দেখো, ব্লাডটা যখন হচ্ছে আমার কি আসতেছে, হৃদযন্ত্র আসতেছে, তখন হৃদযন্ত্র যখন সংকুচিত হবে তখন সম্মুখ অ্যাওর্টা দিয়ে সেটা মস্তিষ্কের সাইনাসে যাচ্ছে, মস্তিষ্কের সাইনাস থেকে চলে যাচ্ছে নিউরাল সাইনাস থেকে ভিসেরাল সাইনাস, যেখানে পৌষ্টিক নালী অবস্থান করে, ভিসেরাল সাইনাস থেকে কার্ডিয়াল সাইনাস, যেখানে হৃৎপিণ্ড অবস্থান করতেছে। তো ব্লাডগুলো যখন যাবে তখন হৃৎপিণ্ড প্রসারিত হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, এভাবে করে তার সাইকেলটা চলতে থাকে। তো সাইকেলটা হচ্ছে একবার সম্পূর্ণ হতে তোমার সময় লাগে কত? 30 থেকে হচ্ছে কত? 60 মিনিট। 30 থেকে 60 মিনিট হচ্ছে তার সময় লাগে, বুঝতেছো কিনা? সাইকেলটা হচ্ছে একবার সম্পূর্ণ হতে। এবং তোমার হচ্ছে 110 বার হচ্ছে 100 থেকে 110 বার কম্পন দেখা যায়, হৃদস্পন্দন কত? 100 থেকে 110 বার, হ্যাঁ, তার হচ্ছে কি কম্পনটা দেখা যায়। তো এর ছিল হচ্ছে তোমার আজকের হচ্ছে আলোচনা। তো ভাইয়া হচ্ছে যতটুকু পারছি নিজ থেকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করছি। তোমরা যদি কোনো বিষয় না বুঝো ভাইয়াকে কমেন্ট করো, ভাইয়া হচ্ছে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।